জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে এখনও। নির্বাচন কমিশন জানায়, গণনা শেষ করে ফল ঘোষণা হতে পারে দুপুরে। বিতর্ক এড়াতে ওএমআর পদ্ধতির পরিবর্তে ভোট গণনা করা হচ্ছে হাতে। বৃহস্পতিবার রাত 10:45 থেকে তা শুরু হয়। এ পর্যন্ত 21টি হল সংসদের মধ্যে অন্তত 7টিতে ভোট গণনা শেষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে 65 থেকে 70% ভোট পড়েছে বলে জানা গেছে। দু একটি হলে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এদিকে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ 4টি প্যানেলের প্রার্থীরা। এর আগে দুপুরে মাওলানা ভাসানী হল ও নির্বাচন কমিশন ভবনের সামনে পাল্টাপাল্টি অভিযোগ করে ছাত্র শিবির ও ছাত্রদল। শিবির সমর্থিত জিএস প্রার্থী মাজহারুল দাবি করেন, নিজেদের দোষ ঢাকতে তাদের বিরুদ্ধে অপপ্রচার করছে ছাত্রদল। জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। সারা রাত ভোট গণনার পর শুক্রবার ফল ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, এখন পর্যন্ত ভোট গণনার সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? হল থেকে সবশেষ কি জানা গেছে? দেখুন, জাকসু নির্বাচন কালকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বিকালের পর থেকে কেন্দ্রগুলো থেকে কিন্তু যে ভোট হয়েছে, এরপরে কিন্তু সেই ব্যালট বাক্সগুলো কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট হল রয়েছে সেই সিনেট হলে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গত রাত 10:30টা থেকে ভোট গণনার যে কার্যক্রমটি রয়েছে সেটি কিন্তু নির্বাচন কমিশনের যারা দায়িত্বরত রয়েছেন বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু সেই ভোট গণনার কাজটি শুরু করেছিলেন এবং সেই রাত 10:30টা থেকে শুরু হওয়া ভোট গণনার কার্যক্রম এখন হচ্ছে সকাল 7টা বাজে। আমরা যে তথ্যটি পেয়েছি, এখন পর্যন্ত 21টি কেন্দ্রের মধ্যে 7টি কেন্দ্রের অর্থাৎ 7টি হলের যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই ছাত্র সংসদ নির্বাচনের তারা ভোট গণনা সম্পন্ন করতে পেরেছে এবং আরও 14টি কেন্দ্রের ছাত্র সংসদ আরও 14টি হলের হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে এরপরে কিন্তু তারা যে ছাত্র সংসদ রয়েছে সেই ছাত্র সংসদের ভোট গণনার কাজটি তারা শুরু করবেন। অর্থাৎ বলা যাচ্ছে যে এখন পর্যন্ত 7টি হলের হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। আরও 14টির শেষ হওয়ার পরে যে 32-33 বছর পরে যে কাঙ্ক্ষিত যে জাকসু, সেই জাকসুর ভোট গণনা কিন্তু শুরু করবে এবং এই হল সংসদ ভোট গণনার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু 2 পাতার ব্যালট পেপার ছিল 2টি এবং 1 পাতা অধিকাংশ হলের জন্য এবং জাকসুর জন্য কিন্তু 3 পাতার ব্যালট পেপার। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যেহেতু 3 পাতার ব্যালট পেপার, জাকসুর যখন ভোট গণনা শুরু হবে তখন কিন্তু সময় আরও অনেক লাগবে বলে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। তবে আমরা গত রাত থেকে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, নির্বাচন কমিশনের যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে গতকাল থেকে একটি ধারণা দিয়ে যাচ্ছিলেন। তারা বলছিলেন আজ সকাল 9টার মধ্যে যদি তারা হল সংসদের যে ভোট গণনার কাজটি রয়েছে সেটি যদি তারা শেষ করতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা শিক্ষার্থী সংসদ অর্থাৎ জাকসুর ভোট গণনা সকাল 9টার পরে থেকে যদি তারা শুরু করে দিতে পারে সেক্ষেত্রে তারা ধারণা দিয়েছিলেন আমাদের দুপুর পরবর্তী সময়ে কিন্তু তারা এই ভোট গণনার কাজটি শেষ করে কিন্তু তারা ফলাফল ঘোষণা করতে পারবে। তবে আমরা এই গত রাত থেকে এখন পর্যন্ত যেভাবে ভোট গণনার ফলাফলটি অর্থাৎ যে কতটি হলের শেষ হয়েছে তা দেখতে পেয়েছে, সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে এই সবগুলো হল সংসদের ভোট গণনা এবং জাকসুর ভোট গণনা শেষে এই 33 বছর পরের যে জাকসুর যে রেজাল্ট এবং হল সংসদের যে আনুষ্ঠানিক যে রেজাল্ট সেটি হয়তোবা পেতে পেতে আজ সন্ধ্যা হয়ে যাবে এবং এই হল সংসদ এবং জাকসুর ফলাফল
ঘোষণার জন্য যে ব্যালট বাক্সগুলো বিভিন্ন কেন্দ্র থেকে এই সিনেট হলে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পেয়েছি গত রাতে কিন্তু ভোট গ্রহণ শেষে পুলিশি পাহারায় কড়া নিরাপত্তায় কিন্তু এই ব্যালট বাক্সগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল। এরপরে আমরা দেখতে পেয়েছি এই সিনেট হলের আশেপাশে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করে রাখা হয়েছে, তারা কিন্তু দায়িত্ব পালন করছে। আমরা গতকালকে 1500 পুলিশ সদস্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘেটে অভ্যন্তরে দায়িত্ব পালন করতে দেখেছি। এপিপিএন এর সদস্যরা দায়িত্ব পালন করেছে। রাত 10টার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সদস্যদের যে কিছু সদস্যকে ফেরত নিয়ে গিয়ে আবার কিন্তু এখানে নতুন করে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে নিরাপত্তার বিষয়টি গতকাল থেকে যেভাবে ছিল আজ সকাল থেকে আমরা ঠিক তেমনটি দেখতে পেয়েছি। তবে এই দীর্ঘ ভোট গণনার কারণে কিন্তু এখানে যারা প্রার্থী রয়েছেন বা যারা ভোটার ছিলেন, যারা 33 বছর পরে জাকসুর ফলাফল জানতে আগ্রহী, সবাই কিন্তু অনেকটা ক্লান্ত, কেউ কেউ কিন্তু বিরক্ত, এবং পুলিশ সদস্যরা যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারাও কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন। তবে এই ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সবাইকে এখানে অপেক্ষা করতে হচ্ছে। এবং আপনি জানেন যে গতকাল যে জাকসুর যে নির্বাচনটি হয়েছে এবং হল সংসদের নির্বাচন হয়েছে, এখানে কিন্তু বেশ কিছু অব্যবস্থাপনার অভিযোগ তুলে কিন্তু অনেক প্রার্থী কিন্তু তাদের নির্বাচন থেকে তারা অনেক প্যানেল কিন্তু নির্বাচন থেকে তাদের নির্বাচন তারা বর্জন করেছে। বলতে চাই যে ছাত্রদল সহ যে 4টি প্যানেলের ভোট বর্জন এবং বিক্ষোভের কথা আপনিও বলছিলেন যে কিছু অব্যবস্থাপনার কথা বলে অনেকে ভোট বর্জন করেছে, তারা কি নির্দিষ্টভাবে কিছু বলেছে কিনা, কি কি অভিযোগের কারণে, আর কর্তৃপক্ষ কি বা নির্বাচন কমিশন কি এই বিষয়ে কোনো বক্তব্য দিয়েছেন কিনা? জি, আমি যদি ছাত্রদলের মূল অভিযোগের বিষয়ে আসি, তারা বলেছিলেন যে নির্বাচন কমিশন প্রথমে চেয়েছিলেন যে এই ভোট গণনার যে ব্যালট পেপারগুলো রয়েছে এগুলো তারা ওএমআর মেশিনে তারা গণনা করবেন, কিন্তু সেখানে কিন্তু অনেক প্রার্থী কিন্তু দাবি জানিয়েছিলেন যে বিশেষ করে ছাত্রদল বলেছিলেন যে ওএমআরের যে মেশিনগুলো ক্রয় করা হয়েছে সেগুলো তাদের দাবি হচ্ছে জামাত সমর্থিত এক ব্যক্তির প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয়েছে, এবং যার কারণে এই ফলাফলগুলো আসলে জামাত সমর্থিত বা শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তাদের পক্ষে যাওয়ার জন্য কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন। যার কারণে কিন্তু ছাত্রদল এই বিষয়টিকে কিন্তু তারা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে কিন্তু তারা নির্বাচন যে বয়কট করেছে বা বর্জন করেছে এখানে তারাই করেছেন। এবং এছাড়াও বেশ কিছু অব্যবস্থাপনার কথা তারা তুলে ধরেছেন এবং এই নির্বাচন কমিশনের প্রতি তারা প্রশ্ন তুলেছেন। এবং অনেক প্রার্থীকে আমরা দেখতে পেয়েছি যে এই নির্বাচনের প্রচারের শেষ দিনে সে কিন্তু ডোপ টেস্ট করানো হয়েছে, সেই ডোপ টেস্টের রেজাল্ট কিন্তু ফলাফল কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। এবং এছাড়া নির্বাচনের সে প্রচারের শুরুর দিন থেকে কিন্তু অনেক প্রার্থী এবং ভোটারদেরকে আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু নির্বাচনের কর্মকর্তাদের বিভিন্ন অনিয়মের অব্যবস্থাপনার কথা বলেছেন। নির্বাচন কমিশন যে ধরনের আচরণবিধি বেঁধে দিয়েছিল যার কারণে নির্বাচনে ক্যাম্পাসে নির্বাচনী আমেজ জমে ওঠেনি বলে কিন্তু অনেকে দাবি করেছিল। তবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের সাথে কথা বলেনি। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত এই নির্বাচন বর্জন যারা করেনি বা অনেক যে সাধারণ প্রার্থী রয়েছে তারাও কিন্তু নির্বাচন কমিশনের প্রতি তারা আস্থা জানিয়েছেন। তারা বলছেন শেষ পর্যন্ত নির্বাচনের একটা দীর্ঘ সময় অতিবাহিত হলো তারা একটা সঠিক ফলাফল পাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। তবে সবারই এখন যে বিষয়টি দাবি হয়ে দাঁড়িয়েছেন তারা চাচ্ছেন একটু দ্রুততম সময়ের মধ্যে এই ভোট গণনার কাজটি শেষ করার জন্য। কারণ হচ্ছে সেই গত রাত থেকে শুরু হয়েছে, অর্থাৎ যদি নির্বাচনের সময় ধরি সেই নির্বাচন কিন্তু শুরু হয়েছে গতকাল সকাল 9টা থেকে এবং তার জন্য প্রস্তুতি নিতে হয়েছে আরও আগ থেকে। যার কারণে এই কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গেছে। যার কারণে ভোটার প্রার্থী যারা রয়েছেন এবং আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরাও কিন্তু নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করছি তারা যেন দ্রুততম সময়ের মধ্যে ভোট গণনার কাজটি শেষ করে সেই 33 বছর জাকসুর যে অপেক্ষা সেই অপেক্ষার যেন অবসানটি খুব দ্রুততম সময়ের মধ্যে যেন তারা ঘটাতে পারেন এমনটাই প্রত্যাশা করছেন সকলে। জি রুবেল, আমরা বুঝতে পেরেছি আপনি যেমনটি বলছিলেন যে কর্মকর্তারা প্রায় বলা যায় যে 24 ঘন্টা ধরেই তারা কাজ এখনও তাদের চলমান রয়েছে। আমরাও আশা করি সুষ্ঠু একটি সমাধানে আসবে এবং অতি দ্রুতই আমরা ফলাফল পেয়ে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে কয়েকজন শিক্ষক তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। বৃহস্পতিবার বিকেলে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের একথা জানান শিক্ষকরা।
দেওয়া হয়েছে একজন প্রশাসনিক দায়িত্বে থাকা একজন উপাচার্য যখন বলেন যে এখানে ব্যালট পেপার বেশি আছে আপনারা ছিঁড়ে ফেলেন, এটা কোনো তো দায়িত্বের মধ্যে পড়ে না, এটা দায়িত্ব জ্ঞানহীনতা। যে এটা কোনোভাবে হালকাভাবে দেখা সম্ভব না। নির্বাচন সেটা যত বড় জায়গায় নির্বাচন হোক, ছোট জায়গায় নির্বাচন হোক, নির্বাচন সুষ্ঠু হতে হবে এবং একটা জাল ভোটও যাতে এই ক্যাম্পাসে না পড়ে সেটা আমরা দিই। জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। শনিবারের মধ্যে এতে স্বাক্ষর চান সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিকে বৃহস্পতিবারের বৈঠকে সনদ বাস্তবায়ন নিয়ে এক এক দল এক এক মতামত দেয়। এদিন ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। এতে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ ৩০টি দলের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক ধারা রক্ষা সহ নানা বিষয়ে মতবিনিময় করেন তারা। বৈঠক শেষে বিএনপি জানায় জুলাই সনদে সই করতে প্রস্তুত তারা, তবে সংবিধান সংশোধনের বিষয়গুলো সংসদের হাতেই দিতে চায় দল। এদিকে সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারি চায় জামাত, আর সনদকে টেকসই করতে নতুন সংবিধানের বিকল্প দেখছে না এনসিপি। আশু বাস্তবায়নযোগ্য যে কোনো সুপারিশ যেগুলো জুলাই সনদ অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো বাস্তবায়নাধীন আছে এবং সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই সমস্ত প্রস্তাবগুলো আশু বাস্তবায়নযোগ্য নয়, অথচ বাস্তবায়ন করার সুযোগ আছে, সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য এই সরকার উদ্যোগ নিতে পারে। 5টি অল্টারনেটিভ প্রস্তাব কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা, এবং সেখানে জামাত ইসলামীরও একটি স্পেসিফিক প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো। নতুন একটি সংবিধান নতুন করে লিখে আমরা যদি সেটাকে পরিবর্তিত করতে না পারি, এ কারণে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা। কমিশনের সহসভাপতি জানান ঐকমত্য হওয়া বিভিন্ন বিষয় নিয়ে চূড়ান্ত সনদের একটি খসড়া দলগুলো স্বাক্ষরের জন্য পাঠানো হবে। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে বলেছেন, কিন্তু আমরা 2 দফায় এই খসড়ার মধ্যে দিয়ে কম বেশি এক জায়গায় আসতে পেরেছি বলে আমাদের মনে হয়েছে। তারই ভিত্তিতে আমরা এখন চূড়ান্ত ভাষ্যটি আজকে সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দিচ্ছি। চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করে 13 সেপ্টেম্বর কমিশনে পাঠাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান আলী রিয়াজ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডক্টর ইউনূস বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আর না হলে জাতির জন্য নেমে আসবে মহাবিপর্যয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন। এর আগে একই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান এখনই সংশোধন করতে হবে এমন কোনো কথা নেই। আমন্ত্রিত হওয়ার পরও আমার সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় উপস্থিত হন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় 5 আগস্ট পরবর্তী দেশের সংবিধান সংস্কার, বিচার ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানা সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন বক্তারা। তুলে ধরেন নির্বাচনী মাঠ পর্যায়ের নানা অসঙ্গতি, সরকারের প্রতি নির্বাচন কেন্দ্রিক পরামর্শ ও বিভিন্ন দাবি দেওয়ার কথাও জানান বক্তারা। সেটা হচ্ছে, আমি ইলেকশন কমিশনকে বলতে শুনলাম সিসিটিভি যে বিষয়টা, এটা নাকি ওনারা এগ্রি হচ্ছে না, কেন হচ্ছে না? সিসিটিভি ফুটেজ থাকা উচিত, কিন্তু যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে? এটা তো কেউ না কেউ এই নোট অফ ডিসেন্টের মীমাংসা কি, আমরা যেগুলোতে একমত হতে পারছি না সেগুলোর মীমাংসা কি, জনগণ সেটা মীমাংসা করবে না, এর বাইরে তো অন্য কোনো পথ নাই। ভাইস চ্যান্সেলরের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায়, আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজাইডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপড়িয়ে তার ওখান থেকে ব্যালট বাক্স নিয়ে চলে আসবো। নির্বাচন সুষ্ঠু না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংবিধান এখনই সংশোধনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা কি?
আমরা এখনো ফেসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্য হয়তোবা পোষণ করতে পারিনি। এ সময় প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতির জন্য মহাবিপর্যয় নেমে আসবে। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট, এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট, এটার কোনো ব্যত্যয় হবে না এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। সম্প্রতি ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রত্যাশাও জানান শফিকুল আলম। ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার দায়িত্ব ভারতের। বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের নীতি থেকে বের হয়ে আসতে হবে দিল্লিকে, এমন মন্তব্য করে সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পরামর্শ, মোদী সরকারকে দুই দেশের জনগণ কেন্দ্রিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিতে হবে। গত বছর ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করেই মূলত দূরত্ব বাড়তে থাকে ঢাকা দিল্লির। এরপর ১ বছর ধরে বাংলাদেশিদের জন্য পর্যটন সহ স্বাভাবিক ভিসা বন্ধ রেখেছে ভারত। সীমিত পরিসরে দেয়া হচ্ছে চিকিৎসা ভিসা। ভিসার পাশাপাশি দুদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন ও সড়ক পথের যোগাযোগ বন্ধ করে দেয় মোদী সরকার। এবছরের এপ্রিলে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে দিল্লি। এরপর শুরু হয় লাগাতার পুশিন। বিশ্লেষকরা মনে করেন সম্পর্ক স্বাভাবিক করার দায়িত্ব নিতে হবে দিল্লিকেই। বলটা দিল্লির কাছে, কারণ পরিবর্তনটা দিল্লিকেই আনতে হবে। এই কারণে যেহেতু বাংলাদেশের মধ্যে যেই অসন্তোষটা দিল্লির উপর হয়েছে তার মূলে ছিল যে দিল্লি একটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক করেছিল, জনগণের সাথে সম্পর্ক করেনি। এখন দিল্লি কতখানি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে পারবে সেটা দেখা দরকার। শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের ভারতে বসে রাজনীতি করার সুযোগ ও অন্তর্বর্তী সরকার বিরোধী অপপ্রচার নিয়ে দিল্লিকে বেশ কয়েকবার সতর্ক করেছে ঢাকা। ব্যাংককে দুদেশের শীর্ষ নেতার বৈঠকের পরও সম্পর্ক স্বাভাবিক না হওয়ার পেছনে এটি বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভারত থেকে বলছে তারা যে নতুন সরকার, নির্বাচিত সরকার আসলে তারা কথা বলতে চায়। আমি সেটাকে খুব ভালোভাবে দেখি না। তার কারণ হলো যে তার অর্থ হচ্ছে এই সরকারটাকে তারা গ্রহণই করতে চায় না। কিন্তু আমি মনে করি সরকার যে কোনো দেশেরই সরকার ধারাবাহিক একটা প্রক্রিয়া, যে সেক্ষেত্রে তারা এই সরকারের সাথে কাজ শুরু করতে পারে। তারা কাজের মোমেন্টাম পরের সরকার যদি আসে সেটা যদি তারা করতে চায় সেটা তারা করতে পারে। দক্ষিণ এশিয়ায় চলমান অস্থিরতার মধ্যে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা ছাড়া ভারতের কোনো বিকল্প নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শাহজাহানপুর ঝিলপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রবিন ও বিশাল নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে ঝিলপাড় এলাকায় শান্ত নামের এক ব্যক্তির সঙ্গে রবিন ও বিশালের বাকবিতণ্ডা হয়। এর জেরে শান্ত তার সহযোগীদের নিয়ে তাদের উপর গুলি চালায়। রবিন ও শান্ত দুইজনই মাদক ব্যবসায়ী। ঘটনায় দোষী ব্যক্তিকে গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানায় শাহজাহানপুর থানা পুলিশ। দুজন গুলিবিদ্ধ হয়েছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি, আমরা কাউকে পাইনি। ওখানে যাওয়ার পর যখন শুনছি ঢাকা মেডিকেলে নিয়ে আসছে, আমরা ঢাকা মেডিকেলে আসছি। তারা চিকিৎসাধীন আছে আর ঘটনা তদন্ত চলতেছে। আরও এক দফা বাড়ছে খেলাপি ঋণ। সেপ্টেম্বরের শেষে যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় 6 লাখ কোটি টাকায়। সবচেয়ে নাজুক অবস্থা রাষ্ট্রায়ত্ত 4 বাণিজ্যিক ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রকৃত চিত্র উঠে আসায় বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। অনেক শিল্প মালিকের বিদেশে পালিয়ে যাওয়া এবং কারখানা বন্ধের প্রভাবও পড়েছে খেলাপি ঋণে। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। 15 বছর পর গত অর্থ বছরের শুরুতে যা বেড়ে দাঁড়ায় 2,11,391 কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ থেকে জুন 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 1,10,094 কোটি টাকা, আর এক বছরে 3,19,036 কোটি টাকা বেড়ে দাঁড়ায় 5,00,000
30,428 কোটি টাকায়। ব্যাংক কর্মকর্তারা বলছেন, ফরেনসিক অডিটের মাধ্যমে বেরিয়ে আসছে খেলাপি ঋণের প্রকৃত চিত্র। ঋণ খেলাপি হওয়ার নিয়মে পরিবর্তনও বড় কারণ। প্রাইভেট সেক্টরটা কলুষিত হয়েছে গত 1 দশক ধরে, যেখানে নিজেরাই নিজেদের ব্যাংকটাকে ধ্বংস করে ফেলেছে। কিছু খেলাপি ঋণ কোর্টের নির্দেশনায় এগুলো খেলাপি বলা যাবে না বলে আনক্লাসিফাইড দেখানো হচ্ছিল। আমরা সেইটা উপেক্ষা করে এখন সবগুলিকে সরাসরি ক্লাসিফাইড দেখাচ্ছি। আর কিছু ক্ষেত্রে ফরেনসিক অডিট এমন হয়েছে যে আমরা প্রিজাম্পশন করছি যে সামনে এটার অবস্থা খারাপের দিকে যাবে, অতএব এখনই অ্যান্টিসিপেট করে সেগুলোকে আমরা ক্লাসিফাইড করে বিএল না করলেও ডিএফ করে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী 4টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণ মাত্র 6 মাসেই 10% বেড়েছে। জুনে তা দাঁড়ায় 1,46,362 কোটি টাকায়। রাজনৈতিক প্রভাবে ঋণ বিতরণে অনিয়মই বড় কারণ মনে করছেন এই কর্মকর্তা। ওই ব্যাংকগুলিতে আসলে ওই রাজনৈতিক প্রভাব হোক বা অন্য কোনো প্রভাব বিস্তার করে ঋণ, মানে 1 নম্বর হলো ঋণ স্যাংশন করা, যে ঋণ স্যাংশন হওয়ার কথা না, আবার যেই পরিমাণ স্যাংশন হওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ 3 গুণ ঋণ স্যাংশন করা হয়েছে, যার দ্বারা আর পরবর্তীতে ঋণ পরিশোধ করা সক্ষম হয়নি। স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার তাগিদ পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ রায়পুরের 40 কিলোমিটার সড়কে 1 মাসের মধ্যে দুর্ঘটনায় মারা গেছেন 25 জন, আর 3 বছরে মারা গেছেন 260 জন। আহত হয়েছেন 500-রও বেশি মানুষ। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক আইন না মানা, সড়কের বেহাল দশা ও যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সড়কের পাশ দিয়ে বয়ে গেছে রহমত আলী খাল। 6 সেপ্টেম্বর কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মারা যান 5 জন। আর 6 আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একই খালে পড়ে আরেকটি মাইক্রোবাস। এতে মারা যান একই পরিবারের 7 জন। পুলিশের তথ্য মতে 2022 সালের আগস্ট থেকে 2025 সালের 6 সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রগঞ্জ থেকে রায়পুর পর্যন্ত 200 সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 260 জন, আহত হয়েছেন অন্তত 500। স্থানীয়দের অভিযোগ, 40 কিলোমিটার এই সড়কের অবস্থা একেবারে নাজুক। সংকুচিত সড়কটিতে যানবাহনগুলো বেপরোয়া গতির কারণে ঘটছে দুর্ঘটনা। 2 পাশের গাছ কেটে ফেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ছে বিভিন্ন যানবাহন। প্রশস্তকরণ দরকার এবং রায়পুর থেকে চৌমুহনী পর্যন্ত 4 লেন দ্রুত করা উচিত। মিনিটে 50 টাকা জরিমানা দিতে হয়, তখন সে যখন দেখে যে প্রতি মিনিটে তার 50 টাকা জরিমানা দিতে হয়, তখন সে আর সামনে কি আছে এটা দেখে না। রোডের মধ্যে রোড এখানে একটা ঘুরে দুর্বল, ভাঙাচুরা। প্রশাসন বলছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও চালক, পথচারী ও সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা যাতে এই অঞ্চলের এই রাস্তাটিকে আমরা সব ধরনের দুর্ঘটনা এবং সব ধরনের যানবাহন বা জীবনের ক্ষতির আওতামুক্ত রাখতে পারি। পুলিশকেও প্রয়োজনীয় আইনানুগ নির্দেশনা দেওয়া হয়েছে যেন ফিটনেসবিহীন গাড়ি সড়কে বা মহাসড়কে চলাচল করতে না পারে। আমরা বিশ্বাস করি যদি এগুলো বাস্তবায়িত হয় যথাযথভাবে, তাহলে সড়ক মহাসড়কে দুর্ঘটনার হার অনেকাংশেই হ্রাস করা সম্ভব। এদিকে দুর্ঘটনা প্রতিরোধে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরা নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 1 জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের কাছে মেঘনা নদীর তীরে এই ঘটনা ঘটে। এ সময় নৌকার বাবুর্চি হেমা মিয়ার শরীরের বিভিন্ন অংশ আগুনে দগ্ধ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, 2 দিন আগে নদীতে মাছ ধরে নৌকাটি ঘাটে ফেরে হেমা মিয়াকে রেখে নৌকার সবাই বাড়িতে চলে যান। রাত 8:30টার দিকে নৌকায় গ্যাসের চুলায় রান্না করছিলেন তিনি। হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তেই নৌকাটি খণ্ড বিখণ্ড হয়ে যায় এবং বাবুর্চি হেমা দগ্ধ হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আমি বাজারে বসাছিলাম, ওইখানে থেকে শুনি হঠাৎ বিকট একটা আওয়াজ হয়েছে। আওয়াজের সাথে সাথে আমরা এদিকে আসার পরে দেখতেছি এই নৌকাটা ছত্রভঙ্গ হয়ে পড়ে আছে। বাতান তো চুলা জ্বলাইছে, কোনো আলাদা একটা আগুনটা বাস্ট হয়ে মোটটা অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আর কি। কিশোরগঞ্জের হাওরগুলোতে দিন দিন কমছে প্রাকৃতিক উৎস থেকে মাছ আহরণ। পর্যাপ্ত মাছ পাওয়ায় প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে। বেচাকেনা নেমে এসেছে অর্ধেকে। মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তন, কৃষি জমিতে যথেচ্ছ কীটনাশক ব্যবহার সহ নানা কারণে কমছে মাছের উৎপাদন। কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওর পাড়ে বালিখোলা মাছের বাজার। জেলার হাওর ছাড়াও সুনামগঞ্জ, নেত্রকোনা থেকে প্রতিদিন মাছ নিয়ে আসেন জেলেরা। মৎস্য বিভাগের তথ্য বলছে হাওরের মিঠা পানিতে প্রাকৃতিক উৎস থেকে 260 প্রজাতির মাছ পাওয়া যেত। তবে বর্তমানে বাজারে আসছে 20 থেকে 30 প্রজাতির মাছ, বাকিগুলো বিলুপ্তির পথে। আগে 100-150 জাতের মাছ আইতো, এখন 20-30 জাতের মাছ আইয়ে হাওরে এখন এই যে জেলেরা মাছ ধরে, তো মাছ খুব কম মারা পড়ে। কিছুদিন ধরে একবারে মাছ কম, সেই মাছে আমরা পুষে না, আমরা যে রুজি করি এই রুজি হয় না। আধা নৌকা মাছ মারতেছে, অন্ত মাছ নাই, মাছ ওই বগত ফান্ডিত তো নাই। হাওরে মাছ উৎপাদন কমে যাওয়ায় প্রভাব পড়েছে ঐতিহ্যবাহী এ বাজারে, জানান ব্যবসায়ীরা। আগে প্রতিদিনে প্রায় 1 কোটি টাকার মাছ আসতো, কিন্তু এখন মাছ নাই, অর্ধেকের চেয়ে নিচে নামে থাকা। জেলেরা মাছ পায় না, এই আপনার নৌকার তলাত করে কিছু মাছ আনে। হাওরের তলদেশে বালু জমাট, আশেপাশের জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারকে দায়ী করছে মৎস্য বিভাগ। নিষিদ্ধ জাল ব্যবহার ও শুকনো মৌসুমে সেচের নামে মাছ নিধনও বড় কারণ। বালি জমে তলদেশ উঁচু হয়ে যাচ্ছে, যার ফলে মাছের প্রজনন ক্ষেত্র, বিচরণ ক্ষেত্র, লালন ক্ষেত্র সবগুলো কোনো কোনো ক্ষেত্রে ধ্বংস হয়ে যাচ্ছে। কৃষি জমিতে বছরের পর বছর অনিয়ন্ত্রিত মাত্রায় আমাদের কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এগুলি অনেক বিষাক্ত। জেলায় হাওর থেকে বছরে 61,760 মেট্রিক টন মাছ পাওয়া যায়। এছাড়াও স্থানীয় বিভিন্ন পুকুরগুলোতে চাষ হয় 33,870 মেট্রিক টন মাছ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজন।